তুমি শীত পাইছিলা? পাইছিলাম তুমি। আচ্ছা চলো আমরা আজকে পড়া শুরু করি। দেখো এই চ্যাপ্টারের উপর আমরা আগে কয়টা লেকচার নিছিলাম? 3টা নিছিলাম, তাই না? তো আমরা পর্যন্ত পড়ছিলাম, যে তরলের আগ পর্যন্ত পড়ছিলাম। তো আজকে যে টপিকটা পড়াবো এই টপিকের সাথে আর আগের টপিকের কোনো রিলেশন নাই আর কি। তো তোমরা যারা ক্লাসগুলো দেখো নাই, তো তোমরা ট্রাই করবা একটু তাড়াতাড়ি ক্লাসগুলো, রেকর্ডেড ক্লাসগুলো দেখে ফেলার। আর নতুন টপিকটা আজকে যেটা পড়াবো এটা তো মাস্ট বাসায় ভালোভাবে পড়বা। তো আমরা এই চ্যাপ্টারে ম্যাটেরিয়াল নিয়ে আলোচনা করতেছিলাম। ম্যাটেরিয়াল কয় প্রকার হয় বলো তো? গ্যাস, লিকুইড আর হচ্ছে সলিড। তো এই চ্যাপ্টারে আমরা গ্যাস নিয়ে খুব একটা পড়ালেখা করব না, আমরা মেনলি পড়ালেখা করছিলাম হচ্ছে সলিড নিয়ে পড়ালেখা করছিলাম, তাই না? আর আজকে আমরা মেনলি পড়বো হচ্ছে লিকুইড নিয়ে। বুঝতেছো? আমি গতদিন একটু শুরু করছিলাম, তো আজকে আবার নতুন করে এটা শুরু করি। তো দেখো লিকুইড, তো তোমার লিকুইডের সংজ্ঞাটা কি হইতে পারে মেনলি বলো তো? যে সকল বস্তুর তোমার আয়তনটা তোমার ফিক্সড কিন্তু শেপটা ফিক্সড না। লিকুইডকে তুমি যেই পাত্রে রাখবা ওই পাত্রের শেপটা নিবে না। ধরো একটা লিকুইডকে তুমি গ্লাসে রাখলা, তো গ্লাসের শেপ নিয়ে নিবে। আবার একটা মগে রাখলা, পানিকে মগে রাখলে মগের শেপ নিয়ে নিবে। কিন্তু তোমার আয়তন যেটা আছে, আয়তনটা তো অলওয়েজ কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে, মানে ফিক্সড থাকবে, তাই না? তো এখন আমরা একটা জিনিস দেখবো, চলো। তুমি যদি একটা ধরো এই যে একটা সারফেস, এই সারফেসের মধ্যে একটু পানি রাখলা, পানি রাখলে পানিটা কি এইভাবে ছড়ায় যাবে না? ধরো এটা হচ্ছে পানি আর এটা হচ্ছে তোমার একটা সলিড সারফেস। তো দেখো এই পানি, দেখো পানি আর সলিড সারফেসের মধ্যে একটা ফোর্স কাজ করে। তো যে ফোর্সটা কাজ করে এই ফোর্সটাকে বলি হচ্ছে আমরা আসঞ্জন বল। আসঞ্জন বল। তো দেখো আসঞ্জন বলটা কি? দুইটা ভিন্ন পদার্থের অণুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে সেটা হচ্ছে কি? আসঞ্জন বল। যেমন তুমি যখন গোসল করো তখন তোমার শরীরে পানি ঢালো, তো তোমার শরীর আর পানির মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করতেছে সেটা কি বল বলো তো? আসঞ্জন বল। তুমি যদি এইখানে এই টেবিল, সরি এই বোর্ডের মধ্যে একটু পানির ছিটকা মারো আর কি, তাহলে এই বোর্ড আর পানির মধ্যে যে আকর্ষণ বল কাজ করবে সেটাই কোন বল বলো তো? আসঞ্জন বল। এবার আসো তোমার সংশক্তি বল। এগুলা সংজ্ঞা লিখার দরকার নাই, একটু ভালো মতো বুঝো, সংজ্ঞাগুলো শিটে লিখা আছে। সংশক্তি বল, আচ্ছা আমার বানান মনে হয় ভুল হয়েছে, তোমরা শিট থেকে দেখে নিও। সংশক্তি বল কি? একই পদার্থের অণুগুলার মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করে আমরা তাকে বলবো হচ্ছে সংশক্তি বল। যেমন তুমি পানি নাও, এই যে এখানে ধরো পানি আছে, তো এইটা ধরো পানির অণু আছে, তো পানির অণুগুলা পরস্পরকে আকর্ষণ করে না? দেখো মহাবিশ্বে যে কোনো দুইটা বস্তুই পরস্পরকে কি করবে? আকর্ষণ করবে। এই পানির অণুগুলো পরস্পরকে কি করতেছে? আকর্ষণ করতেছে। পানির অণুগুলোর মধ্যে একটা স্পেশাল ফোর্স কাজ করে, এটা কি ফোর্স বলো তো? তোমরা তো কেমিস্ট্রি আমার থেকে ভালো পারো। ভ্যান্ডারওয়ালস ফোর্স কাজ করে না পানির অণুগুলোর মধ্যে? তো খেয়াল করো এই যে পানির নিজস্ব অণুর মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করতেছে সেটা কি বল বলো তো? সংশক্তি বল এখানে আমরা বলতেছি, ভ্যান্ডারওয়ালস বল বলতেছি না, এটাকে আমরা ইন জেনারেল বলতেছি। একই পদার্থের অণুগুলার মধ্যে যে আকর্ষণ বল তাকে বলবো হচ্ছে আমরা কি বল বলো তো? সংশক্তি বল। এখন আমি এটা পানি দিয়ে উদাহরণ দিচ্ছি, এটা অলওয়েজ যে পানি হইতে হবে এমন কোনো ক্রাইটেরিয়া নাই। ধরো পানি আর পানির মধ্যে যে আকর্ষণ বল সেটা কি বল? সংশক্তি বল। আবার তুমি নাও যে তোমার পারদ আর পারদের মধ্যে আকর্ষণ বল, সেটাও কোন বল হবে? সংশক্তি বল। এখন বলো তো পানি আর পারদের মধ্যে যে আকর্ষণ বল সেটা কোন বল হবে? আসঞ্জন বল। বুঝতে পারছো? এবার আসো তোমরা এই দুইটা সংজ্ঞা তো আশা করি সবাই বুঝছো। এখন আমরা আরেকটা জিনিস একটু দেখবো, প্রবাহী। দেখো বলতো প্রবাহী নামটা শুনে কি তোমরা বুঝতেছো এটা কি? সংজ্ঞাটা বলতে পারবা প্রবাহী নাম থেকে? হ্যাঁ বলো। যে জিনিস প্রবাহিত হতে পারে তাই কি বলতো? প্রবাহী। এখন বলো পানি কি প্রবাহী হবে? পানি প্রবাহিত হতে পারে, এই জন্য পানি হচ্ছে কি? প্রবাহী। এখন বলো বায়ু কি প্রবাহিত হতে পারে? বায়ুও প্রবাহিত হতে পারে, তার মানে বায়ুও তোমার কি?
প্রবাহী। এখন আমাকে বলো, আমরা যে টুথপেস্ট ইউজ করি, টুথপেস্ট কি প্রবাহী হবে? না, টুথপেস্ট কিন্তু প্রবাহিত হতে পারে না, টুথপেস্ট তোমার জন্য প্রবাহী হবে না। এখন আসো, প্রবাহী তাহলে আমরা দুই প্রকার পাচ্ছি, একটা হচ্ছে তোমার তরল, আরেকটা কি বলতো? বায়বীয়। আচ্ছা, তরলের ক্ষেত্রে স্পেশাল ধর্ম আছে, ধর্মটা হচ্ছে সান্দ্রতা ও পৃষ্ঠটান আছে। আর বায়বীয়র ক্ষেত্রে সান্দ্রতা আছে কিন্তু পৃষ্ঠটান নেই। এই সঙ্গে দেখো, আমরা সান্দ্রতা কি পৃষ্ঠটান কি এগুলো আস্তে আস্তে পড়বো, আপাতত জাস্ট এমসিকিউর জন্য মনে রাখো যে তরলের ক্ষেত্রে সান্দ্রতা পৃষ্ঠটান দুইটাই আছে, আর বায়বীয়র ক্ষেত্রে শুধুমাত্র সান্দ্রতা আছে, পৃষ্ঠটান নেই। দেখো, এটা একটু আমরা পরে পড়তেছি, এর আগে আমরা আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে আর্কিমিডিসের সূত্র। তোমরা 9-10 এটা পড়ছিলা? বলো তো আর্কিমিডিসের সূত্রটা কি ছিল? হ্যাঁ, বস্তুর হারানো ওজনের সমান। আচ্ছা, এটা তো তোমার ম্যাথমেটিক্যাল সংজ্ঞা। এবার চলো আমরা এটা একটু বোঝার ট্রাই করি। ধরো তোমার কাছে একটা কাঠের গুঁড়ি আছে, ধরো একটা বড় কাঠের গুঁড়ি আছে। এখন কাঠের গুঁড়িটাকে তুমি এখানে বায়ুর মধ্যে এটাকে কোলে নিয়ে ধরো হাঁটতেছো, আর আরেকটা হচ্ছে পানির মধ্যে কাঠের গুঁড়িটা রাখছো, রেখে পানির মধ্যে টেনে নিয়ে যাচ্ছ, কোনটা ইজি হবে বলো তো? পানির মধ্যে টেনে নিয়ে যাওয়া ইজি হবে না? তুমি কমন সেন্স খাটাও, তুমি যদি একটা নৌকাকে এই যে মাটির মধ্যে দিয়ে চালানোর ট্রাই করো, আর অথবা আরেকজন পানির মধ্যে দিয়ে এটাকে মুভ করানোর ট্রাই করতেছে, কোনটা ইজি হবে? পানির মধ্যে দিয়ে চালানো ইজি হবে। তাহলে খেয়াল করো, আর্কিমিডিস এখানে একটা সূত্র বলছিল। সূত্রটা কি? দেখো, তুমি যখন একটা তরলের মধ্যে কোনো একটা বস্তুকে রাখো, দেখো এখানে কিছু কাহিনী হয়। তুমি ধরো একটা তরলের মধ্যে একটা বস্তুকে রাখতেছ, রাখলে কি হয় দেখো, এই যে তরল যেটা আছে, তরলটা বস্তুকে চারপাশ থেকে ফোর্স দেয়, বুঝতে পারছো? এই চারপাশ থেকে এটাকে তরলটা বস্তুটাকে কি দিচ্ছে? ফোর্স দিচ্ছে। এখন চিন্তা করো, এই পাশের ফোর্স আর এই পাশের ফোর্সটা কি পরস্পরকে ক্যান্সেল আউট করে দিবে না? কিন্তু তুমি নিচের ফোর্সের কথা চিন্তা করো, এই নিচের ফোর্সটাকে কি কেউ ক্যান্সেল আউট করতে পারতেছে? নিচের ফোর্সটাকে কিন্তু কেউ ক্যান্সেল আউট করতে পারতেছে না। তাহলে দেখো, তরলটা একে উপরের দিকে একটা ফোর্স দিচ্ছে না, বুঝছো? এই যে তরলটা উপরের দিকে যে লব্ধি ফোর্সটা দিচ্ছে, একে বলি হচ্ছে আমরা প্লবতা, বুঝতে পারছো? তো প্লবতা কি? দেখো, প্লবতা হচ্ছে তরলকে, সরি, বস্তুকে তরলে রাখলে উপরের দিকে যে লব্ধি বল কাজ করে, তাই হচ্ছে কি বলতো? প্লবতা। এখন খেয়াল করো, আমি এখানে একটা ওয়ার্ড ইউজ করছি, লব্ধি ফোর্স কাজ করতেছে। লব্ধি বল কেন আমরা ইউজ করতেছি? দেখো, এই বস্তুটার উপর চারপাশ থেকে কিন্তু ফোর্স আসছে। তুমি এখানে এটার কথা চিন্তা করো, এটাকে ধরো তুমি পানিতে রাখছো, তো এটার চারপাশে ধরো পানি আছে, পানিটা কি করবে? একে এদিক থেকেও ফোর্স দিবে, এদিক থেকেও ফোর্স দিবে। তাহলে এদিক থেকে যে ফোর্সটা আসতেছে, এই ফোর্সটা ক্যান্সেল আউট করে দিচ্ছে। আবার এদিক থেকেও ফোর্স আসতেছে, এদিক থেকেও ফোর্স আসতেছে, এই ফোর্সটাকেও বস্তুটা কি করে দিচ্ছে বলতো? ক্যান্সেল আউট করে দিচ্ছে। কিন্তু তরলটা তো একে নিচ থেকেও ফোর্স দিবে, তো নিচ থেকে যে ফোর্সটা দিচ্ছে, একে কি কেউ ক্যান্সেল আউট করার কেউ আছে? তো দেখো, নিচ থেকে যে ফোর্সটা আসতেছে, ওই ফোর্সটাকেই বলতেছি আমরা এখানে লব্ধি বলটা আর কি। ওই হ্যাঁ, উপর থেকে দেখো, উপর থেকে যখন চাপ দিবে তখন তোমার লব্ধি বলটা কাজ করবে হচ্ছে নিচের দিকে, তখন ওইটাও তোমার একটা প্লবতা, বুঝতে পারছো? ভাই, তোমাদের পড়া কয়টায় থাকে? তোমরা হাফ আওয়ার লেটে আসছো। শাফিউলকে তো আমি 7টায় এখানে দেখছি। আচ্ছা, খেয়াল করো, যে লব্ধি বলটা কাজ করতেছে তাকে আমরা কি বলতেছি বলতো? প্লবতা কাজ বলতেছি। এখন আসো, আর্কিমিডিস এখানে একটা সূত্র দিছিলেন। সূত্রটা তুমি, উনি প্লবতা যে লব্ধি বলটা আছে, লব্ধি বলটা বের করার জন্য একটা সূত্র দিছিলেন। সূত্রটা কি? দেখো, তুমি যখন এই যে এই পাত্রটা ধরো সম্পূর্ণ ভরা আছে, বুঝতে পারছো? পাত্রটা কি বলতো? সম্পূর্ণ ভরা। তো এই ভরা পাত্রে তুমি কি করলা? ডাস্টারটা ডুবাই দিলা। তো ডাস্টারটা ডুবাই দিলে কি হবে বলতো? ধরো এই ডাস্টারটা তুমি এখানে ডুবাই দিছো, এই যে ডাস্টার যে জায়গা জুড়ে থাকবে, কিছু পরিমাণ পানি এখান থেকে বের হয়ে যাবে না বলতো?
তুমি যখন ডাস্টারটা এখানে দিছো পানির মধ্যে, কিছু পরিমাণ পানি এখান থেকে বের হয়ে যাবে কিনা বলো? এই পানির একটা ভর আছে, এম ভর, বুঝতেছ? এবং পানিটার একটা ওজনও আছে না? ওজনটা কি বলতো? ডাব্লিউ সমান mg কিনা বলো? বুঝতেছো? তো আর্কিমিডিস বলছিল যে তুমি যখন একটা বস্তুকে পানিতে রাখো, তার উপর যে লব্ধি বলটা কাজ করে, ওই লব্ধি বলটা হচ্ছে এই পানির ওজনের সমান। তার মানে আমরা এখানে কি বলতে পারি বলতো? প্লবতা ইকুয়াল mg বলা যায়। এটা এটা কি সবাই বুঝছো? আমি আরেকবার একটু এক্সপ্লেন করি। দেখো, তুমি যখন একটা তরলের মধ্যে একে ডুবাচ্ছ, তো দেখো তুমি কমন সেন্স খাটাও, তরলের মধ্যে একে দিচ্ছ, এ যে জায়গা জুড়ে থাকবে ঠিক অতটুকু পরিমাণ পানি এখান থেকে বের হয়ে যাবে। এখন তুমি কি করবা? এই পানিটা কালেক্ট করতে পারবা। ধরো এখান থেকে একটা কিছু দিয়ে দিছো, আরেকটা দিয়ে দিছো, জার দিয়ে দিছো, জারের মাধ্যমে পানিটা কালেক্ট করছো। তো তুমি কল দিছিলা? ও আচ্ছা, বসো। তুমি কি রৌফেন না? ও, তুমি কি আজকে বিকালে কল দিছিলে আমাকে? ও হ্যাঁ। আচ্ছা দেখো, তো এখানে কি হচ্ছে, তুমি যখন বস্তুটাকে পানির মধ্যে রাখছো, বস্তুটার রাখার কারণে কিছু পানি বের হয়ে গেছে, তো তুমি চাইলে ওই পানিটাকে আলাদা করে নিয়ে এই পানিটার ওজন মাপতে পারবা। এই যে প্লবতা যেটা আছে, প্লবতা হচ্ছে ওই পানির ওজনের সমান হবে। বুঝতে পারছো সবাই? এখন আর এখান থেকে প্লবতার আমরা আরো অনেকগুলা সূত্র লিখবো, এইটা আগে সবাই বুঝছো কিনা বলো? এখন আসো, এম এর সূত্র আমরা কি লিখতে পারি বলতো? এম সমান রো ভি জি, এটা জানি কিনা বলো আমরা? এখন আসো, এই রোটা কি হবে? রোটা হবে পানির ঘনত্ব, হবে না? দেখো আমরা কার ভর হিসাব করতেছি? পানির ভর হিসাব করতেছি। তাহলে রোটা হবে রো ওয়াটার। আচ্ছা, ভিটা কার আয়তন হবে আমাকে একটু বলো। দেখো, তুমি এই বস্তুটাকে পানিতে যখন চুবাবা, মানে ডুবাবা, তখন কতটুকু পানি বের হবে? এই বস্তুটার আয়তনের সমান পরিমাণ পানি বের হবে। তাহলে এই আয়তনটা কি হবে? মেনলি ভি সলিড ইন্টু জি। তাহলে এইটাকে আমরা কি বলতে পারি বলতো? প্লবতা। কারণ কি এই সূত্রটায় সমস্যা আছে? তো চলো আমি আরেকবার একটু ছোট্ট করে রিক্যাপ করে নেই। আর্কিমিডিসের সূত্রটা কি ছিল? তুমি যখন একটা বস্তুকে পানিতে ডুবাও, তখন এর ওজনটা কিছু পরিমাণ কমে যায়, মানে উপরের দিকে একটা লব্ধি বল কাজ করে। এই লব্ধি বলটা কত? বস্তুটাকে তুমি পানিতে ডুবানোর ফলে যে পানিটা বের হয়ে গেছে, এই পানিটার ওজনের সমান পরিমাণ ফোর্স। বুঝছো? এখানে চলো আমরা আরো কয়েকটা ফোর্স করার ট্রাই করি, সূত্র লেখার ট্রাই করি। দেখো, নর্মালি এই বস্তুটা যেটা ছিল, নর্মালি বস্তুটার ওজনটা বায়ুতে কত ছিল? নিচের দিকে mg, তাই না? এখন আসো, তুমি যখন একে পানিতে নিয়ে গেছো, দেখো পানিতে নিয়ে গেছো, তখন বস্তুর নিজস্ব ওজন তো m, এবং এটা কাজ করতেছে mg নিচের দিকে। প্লবতা কোন দিকে কাজ করবে? প্লবতা কাজ করবে হচ্ছে উপরের দিকে, প্লবতা। বুঝতে পারছো? এখন চিন্তা করো, লব্ধি যে ফোর্সটা আছে, লব্ধি ফোর্সটা ধরো হচ্ছে উপরের দিকে কাজ করতেছে, এটা হচ্ছে লব্ধি। লব্ধি বানান ভুল লিখছি। তাহলে খেয়াল করো, লব্ধি ফোর্সটাকে আমরা এম এ বলতে পারি না? বুঝছো? দেখো, নিচের দিকে একটা ফোর্স কাজ করতেছে, উপরের দিকে একটা ফোর্স কাজ করতেছে। আমি ধরে নিলাম উপরের দিকে ফোর্সটা হচ্ছে বেশি, তাহলে আমরা লব্ধিটাকে কি বললাম? এম এ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি না যে লব্ধি ইকুয়াল, দেখো, প্লবতা বিয়োগ তোমার mg, এটা বলা যায়? তাহলে আমরা কি বলতে পারি বলতো? প্লবতা ইকুয়াল, আচ্ছা এখানে আমরা ma লিখি, ma ইকুয়াল প্লবতা বিয়োগ mg। বুঝতে পারছো? আচ্ছা আমরা এখানে একটা ভুল করছি, ভুলটা একটু কারেকশন করে নিই। দেখো, লব্ধিটা যেটা আছে, লব্ধিটা মেনলি কাজ করবে হচ্ছে নিচের দিকে। লব্ধিটা তোমার নিচের দিকে কাজ করতেছে। দেখো, লব্ধিটা যদি নিচের দিকে কাজ করে, তাহলে সূত্রটা কি হবে? লব্ধি ইকুয়াল, দেখো নিচের দিকে কাজ করা মানে কি, তোমার mgটা বড় হবে এবং প্লবতা কি হবে? ছোট হবে। তার মানে mg বিয়োগ প্লবতা। তাহলে এখান থেকে আমরা প্লবতা সমান কি লিখতে পারি? প্লবতা ইকুয়াল mg মাইনাস লব্ধি। বুঝতে পারছো? আচ্ছা, এই লব্ধিটাকে আমরা ma দিয়ে প্রকাশ করি।
তাহলে mg মাইনাস ma, তাহলে এটা হচ্ছে প্লবতার আরেকটা সূত্র। বুঝতে পারছো? আচ্ছা, এই mgটা কি ছিল বলতো? বস্তুর বায়ুতে ওজনটা হচ্ছে mg, আর maটা হচ্ছে মেনলি বস্তুর তরলে ওজন। তাহলে সূত্রটা কি বলতো? বস্তুর বায়ুতে ওজন বিয়োগ বস্তুর তরলে ওজন। দেখো, হ্যাঁ দেখো, তোমার এমজিটা নিচের দিকে কাজ করতেছে, আমরা ধরলাম লব্ধিটাও কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে। খেয়াল করো, আমরা কি লিখি নরমালি? তোমার ধরো এদিকে একটা ফোর্স কাজ করতেছে, এদিকে আমরা যখন ঘর্ষণ লিখতাম আর এদিকে তোমরা লব্ধি লিখতাম, তাই না? আমরা এই ফোর্সটা বড় ছিল, বড়টা বিয়োগ ছোটটা ইকুয়াল এম এ লিখতাম না? তো এখানে কি ছিল? বড়টা বিয়োগ ছোটটা বিয়োগ ইকুয়াল কি হবে? এম এ। তো খেয়াল করো, আমরা প্লবতার আলটিমেটলি দুইটা সূত্র পাইছি। এটা কি মুছবো? সবাইকে এটা তুলছো? এগুলো আছে শীটে অবশ্য। হ্যাঁ হ্যাঁ, নিচের দিকে লব্ধি বলতে এমজিটা কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে। আর এম এটা কি বলতো? উপরের দিকে। আচ্ছা, এম এটা যেটা ছিল, এম এটা আলটিমেটলি নিচের দিকে কাজ করতেছে। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, দুইটাই নিচের দিকে কাজ করতেছে। না শীট পাও নাই? চ্যাপ্টার 8। আচ্ছা, এটা পেছনে তুমি পাইছিলা না শীট? শীট নাই? আচ্ছা রাখো তাহলে। আচ্ছা, আমার শীট আরো ফটোকপি করা লাগবে তাহলে। শীট শেষ। আচ্ছা, এবার চলো, আমরা প্লবতার দুইটা সূত্র পাইছি। একটা কি পাইছিলাম? এমজি ইকুয়াল রো ওয়াটার ভি সলিড গুণ জি। আরেকটা কি পাইছি? বস্তুর বায়ুতে ওজন বিয়োগ বস্তুর তরলে ওজন। আচ্ছা, এখান থেকে আমরা আরেকটা লাইন একটু কনক্লুড করতে পারি না? খেয়াল করো, বস্তুর বায়ুতে ওজনটা ধরো হচ্ছে 50 নিউটন, তরলে নিয়ে গেলে ওজনটাই হয় হচ্ছে ধরো 30 নিউটন। এখন খেয়াল করো, তাহলে তরলে নিয়ে যাওয়ার ফলে তার ওজনটা কতটুকু কমছে? 20 নিউটন তো কমছে না? তুমি চিন্তা করো, ধরো এইখানে একটা বস্তু আছে, বস্তুটার এইখানে ওজনটা হচ্ছে 50 নিউটন, আর তুমি তরলে নিয়ে গেছো, তরলে ওজনটা হচ্ছে ধরো 30 নিউটন। বুঝতে পারছো? তো তরলে নিয়ে যাওয়ার ফলে ওজনটা কতটুকু কমছে? 20 নিউটন না? তাহলে খেয়াল করো, এই 20 নিউটন আমরা কিভাবে পাইছি? বস্তুর বায়ুতে ওজন বিয়োগ বস্তুর তরলে ওজন, এটা বিয়োগ দিয়ে পাইছি। তাহলে আমরা প্লবতা সমান বলতে পারি না যে বস্তুর হারানো ওজন? এই লাইনটা কি সবাই বুঝছো? কি ছিল? বস্তুর আমরা তরলে ওজনটা থেকে বায়ুতে ওজন থেকে তরলে ওজন বিয়োগ দিব, তো সেখান থেকে আমরা কি পাবো? বস্তুর হারানো ওজন। সেটাকে আমরা বলতেছি কি বলতো? প্লবতা। এখন আসো, আমরা যে প্রথমে যে মেন কনসেপ্টটা বলছিলাম, তুমি যদি একটা কাঠের গুঁড়িকে বায়ুতে টেনে নিয়ে যাও আর পানিতে টেনে নিয়ে যাও, ওইটা তোমার জন্য পানিতে নিয়ে যাওয়া ইজি। কেন ইজি হয়? কারণ তুমি যখন পানিতে নিয়ে যাচ্ছ, বস্তুর কিছু পরিমাণ ওজন হারায়, তো এই জন্য তুমি পানিতে নিয়ে যাওয়া এটাকে ইজি হয়। বুঝতে পারছো? তরলে দেখো, তুমি যখন নর্মালি একে তরলে নিয়ে যাচ্ছ, তখন তো তোমার ভরটা ফিক্স থাকে, জিটা তো তোমার এখানে চেঞ্জ হচ্ছে না। বুঝতে পারছো? সরি, ভরটা ফিক্স থাকে, তোমার ত্বরণটা তখন এখানে চেঞ্জ হয়ে যায়। বুঝছো? এখানে যেহেতু ওজনটা কমে যাচ্ছে, তোমার দেখো, ওজন যদি কমে যায়, এম তো তোমার কনস্ট্যান্ট আছে, তখন তোমার যে ত্বরণটা আছে, ত্বরণটা একটু কম হয় আর কি। এই জন্য আমরা এখানে এম এ লিখি। আচ্ছা, এই আর্কিমিডিসের সূত্র তোমাদের, আর্কিমিডিসের সূত্র দিয়ে কোনো ম্যাথ ট্যাথ আসে না, তো এটা আমাদের সামনে একটা টপিক আছে, ওই টপিক বোঝার জন্য কাজে লাগবে, এই জন্য আমি শিখিয়ে রাখলাম। আচ্ছা, এবার চলো আমরা আরেকটা নতুন টপিক পড়ব। আচ্ছা, কারো কি এই টপিক বুঝতে সমস্যা আছে? সমস্যা থাকলে বলিও। আচ্ছা, ডাকটাইল, ব্রিটেল মানে হচ্ছে ভঙ্গুর পদার্থ, আর ডাকটাইল মানে হচ্ছে তোমার এটাকে বলা নমনীয়। হ্যাঁ, ওইরকম বলা হয়। শেয়ার হচ্ছে তোমার ক্রিন্তন, আর এটাকে আরো নামে তো ডাকা হয়। এবার চলো, আমরা প্রথমে যে বলছিলাম তরলে তোমার সান্দ্রতাও আছে, পৃষ্ঠটানও আছে। তো এখন আমরা সান্দ্রতা নিয়ে পড়বো।
দেখো সান্দ্রতা ভার্সেস ঘর্ষণ। দেখো আচ্ছা, ঘর্ষণটা কি কেউ বলতে পারবা? ঘর্ষণ নিয়ে তো পড়ছো চতুর্থ চ্যাপ্টারে, তাই না? দুইটি তোমার সলিড পৃষ্ঠের মধ্যে যে তোমার গতির বিপরীতে যে ফোর্সটা কাজ করতেছে তাকেই আমরা কি বলি বলতো? ঘর্ষণ। এই যে এই বস্তুটা যখন এই তলের উপর দিয়ে যাওয়ার চেষ্টা করি, হ্যাঁ লিকুইড হইলেই তখন আমরা সান্দ্রতার দিকে আসতেছি। দেখো তোমার এই যে এই একটা সলিড পৃষ্ঠ, এই আরেকটা সলিড পৃষ্ঠ, এই বস্তুটা যখন এটার উপর দিয়ে যাওয়ার চেষ্টা করবে তখন বিপরীত দিকে একটা ফোর্স কাজ করে না? তোমার গতির বিপরীতে একটা অলওয়েজ ফোর্স কাজ করে, তাকে আমরা কি বলি বলতো? ঘর্ষণ বলি। এবার আসো তোমার সান্দ্রতা। সান্দ্রতা কি দেখো, সান্দ্রতা হচ্ছে ধরো এইটা একটা সলিড পৃষ্ঠ, আর এটার উপর দিয়ে তোমার একটা ধরো এখানে লিকুইড আছে, এটা এখন আমাকে বলো তো সলিড আর লিকুইড এই দুইটা কি ভিন্ন ভিন্ন পদার্থ না? এই দুইটা পদার্থের মধ্যে কোন বল কাজ করবে? আসঞ্জন বল কাজ করবে। দুইটা ভিন্ন পদার্থের অণুর মধ্যে যে ফোর্সটা কাজ করে আমরা তাকে কি বলছিলাম? আসঞ্জন। দেখো এই লিকুইড আর সলিড দুইটা কি ভিন্ন ভিন্ন পদার্থ, তাহলে এই দুইটা পদার্থের মধ্যে কোন বল কাজ করবে? আসঞ্জন বল কাজ করবে। খেয়াল করো আসঞ্জন বল যদি কাজ করে, এখানে যে লিকুইডের অণুগুলা আছে, ধরো পানির অণুগুলা আছে, এই পানির অণুগুলাকে সলিডের অণুগুলা নিজের দিকে টেনে ধরে রাখবে না? এটা কি বুঝছো? আমি একটু বড় করে আঁকি। ধরো এটা হচ্ছে সলিড, এখানে ধরো লিকুইড পানির অণু আছে, তাহলে এই লিকুইড পানির অণুকে এই সলিডটা কি করবে? নিজের দিকে টেনে ধরে রাখবে না? লিকুইড কি যাবে, ধরো এটা হচ্ছে সলিড অণু, এটা হচ্ছে সলিড, লিকুইডটা পানিটা যখন এই সারফেসের মধ্য দিয়ে যাওয়ার চেষ্টা করবে তখন এই সলিডটা কি করতেছে? পানিটাকে নিজের দিকে টেনে ধরে রাখছে, তাহলে লিকুইডটা কি সামনের দিকে মুভ করতে পারবে? বলো, লিকুইডটা সামনের দিকে মুভ করতে পারবে না। তাহলে খেয়াল করো লিকুইড চাচ্ছে সামনের দিকে যেতে, কিন্তু এই সলিড চাচ্ছে কি না সে সামনের দিকে যেতে না, না যেতে পারে। তার মানে এই লিকুইড আর সলিডের মধ্যে বিপরীত দিকে একটা ফোর্স কাজ করতেছে, এই ফোর্সটাকে বলবি হচ্ছে আমরা সান্দ্র বল। বুঝতেছ? এই ফোর্সটাকে কি বলি বলো তো? সান্দ্র বল। তো খেয়াল করো তাহলে সান্দ্র বলটা কি? ঘর্ষণটা হচ্ছে দুইটা সলিড সারফেসের মধ্যে, আর সান্দ্র বলটা কখন আসে? দুইটা সলিড আর লিকুইড সারফেসের মধ্যে যে ঘর্ষণ বলটা কাজ করতেছে তাকে বলবো হচ্ছে আমরা সান্দ্র বল। এবার বুঝছো? এবার আসো তো বিপরীত দিকে দেখো তোমার, ধরো লিকুইডটা এইদিকে প্রবাহিত হচ্ছে, কথা বলি না, এদিকে তাকাও, কি হয়েছে হাসতেছো কেন? ধরো লিকুইডটা এদিকে প্রবাহিত হতে চাচ্ছে, হ্যাঁ, তো এখন তোমার এই যে কঠিন পদার্থটা আছে, কঠিন পদার্থটা কি চাবে? লিকুইডটা যাতে সামনের দিকে না যেতে পারে, কারণ একে আকর্ষণ করে ধরে রাখছে না, এতে একে বিপরীত দিকে আকর্ষণ করতেছে। তো আকর্ষণ যদি করে, দেখো এ গতির বিপরীতে একে ফোর্স দিচ্ছে না, তো গতির বিপরীতে যে ফোর্সটা দিচ্ছে একেই আমরা বলতেছি হচ্ছে সান্দ্র বল। বুঝছো? হ্যাঁ বলো। আমরা তো বলছিলাম যে ঘর্ষণ বল চার প্রকার, তারপরে প্রবাহী ঘর্ষণ নামে একটা ঘর্ষণ ছিল, এইটার সান্দ্রতা। হ্যাঁ ওইটা এটাকে একই বলতে পারো। আচ্ছা এখানে আরেকটা ব্যাপার আছে, দেখো এখানে দেখো এগুলা আসলে তোমাদের সিলেবাসে এত ডিটেলসে নাই, তোমাদের যা সূত্র টুত্র লিখে দিয়ে কভার করে দিছে, তোমরা একটু তাও বোঝার ট্রাই করো কিভাবে আসতেছে ব্যাপারগুলো। আচ্ছা এখানে আবার একটা জিনিস দেখো, এখানে যে লিকুইডটা আছে এখানে কি সলিডের সাথে ডিরেক্ট সংস্পর্শ আছে না? এখন খেয়াল করো এই লিকুইড অণুগুলার উপরেও তো কিছু লিকুইড অণু আছে, এই লিকুইড অণুর সাথে সলিডের কি ডিরেক্ট সংস্পর্শ আসে আছে? এখন খেয়াল করো এই সলিডটা এই লিকুইডকে যে পরিমাণ বিপরীত দিকে ফোর্স দিতে পারবে, এই লিকুইডকে ফোর্সটা কি ওই পরিমাণ দিতে পারবে? বুঝতে পারছো? তার মানে এই সলিডটা এই লিকুইডকেও ফোর্স দিচ্ছে, কিন্তু একে যে পরিমাণে দিতে পারতেছে এর থেকে কি দিচ্ছে? কম দিচ্ছে। এখন তুমি চিন্তা করো, ধরো তুমি আরেকটু উপরে উঠে গেলা, এক্ষেত্রে দেখো ফোর্সের পরিমাণ আরো কমে যাবে না? তাহলে আমরা একটা ডিসিশনে আসতে পারি না যে তোমার সান্দ্রবল যেটা কাজ করতেছে, চিন্তা করো সান্দ্রবলটা তুমি সলিড সারফেস থেকে যত উপরের দিকে উঠতেছ সান্দ্রবলটা কি হবে? তত কমতে থাকবে। এটা কি বুঝছো? আচ্ছা এবার আরেকটা জিনিসে আসো, যে ধরো এটা আমি একটা সারফেস নিচ্ছি, আচ্ছা বেশি বড় হয়ে গেছে, এটা একটা সারফেস নিলাম, আর আরেকটা সারফেস নেই,
এবার তোমরা একটু কমন সেন্স খাটাবা। দেখো এটার ক্ষেত্রে তোমার যে পরিমাণ সান্দ্র বল উৎপন্ন হবে, এটার ক্ষেত্রে কি সান্দ্র বল বেশি উৎপন্ন হবে না কম উৎপন্ন হবে? কোনটার ক্ষেত্রে সান্দ্র বল বেশি উৎপন্ন হবে? নিচের ক্ষেত্রে, নিচেরটার ক্ষেত্রে বেশি উৎপন্ন হবে না। কেন? কারণ চিন্তা করো, এখানে তোমার এই যে এটা একটা সলিডের সারফেস, এটা একটা সলিড, এটা হচ্ছে সলিডের সারফেস। এই সলিডের সারফেসে যতগুলা পানির অণু থাকতে পারবে, এই সলিড সারফেসে আরো বেশি পানির অণু থাকতে পারবে না? তো যেখানে বেশি পানির অণু থাকতেছে ওইখানে বিপরীত দিকে ফোর্সটা অত বেশি, তাই না? ধরো এখানে তোমার 10টা পানির অণু আছে, এখানে 50টা আছে। একটা পানির অণুর মধ্যে ধরো 1 নিউটন কাজ করতেছে, তাহলে 10টার মধ্যে কত নিউটন বিপরীত দিকে কাজ করবে? 10। কিন্তু এটার ক্ষেত্রে, বড়টার ক্ষেত্রে 50টার মধ্যে কত কাজ করবে? 50 নিউটন। তার মানে তুমি দেখো, এটা তো কমন সেন্স, তুমি সারফেসটা যত বাড়াবা সান্দ্র বলটা কি হবে? তত বাড়বে। বুঝতে পারছো? এবার দুইটা আমরা কেস কভার করলাম। একটা হচ্ছে তুমি সলিড সারফেস থেকে যত উপরের দিকে যাবা সান্দ্র বলটা কি হচ্ছে? তত কমতেছে। আরেকটা হচ্ছে সলিড সারফেসের এরিয়াটা যত বেশি হবে সান্দ্র বলটা কি? তত বাড়তেছে। এবার আরেকটা উদাহরণ বলি। তোমরা তো ছেলেরা যারা আছো বাইকে তো উঠছো, তাই না? বাইক অনেকে চালাইছো। আর তোমাদের কারো বাইকে উঠার অভিজ্ঞতা আছে? আচ্ছা, অভিজ্ঞতা না থাকলে কিছু করার নাই, ইমাজিন করে নাও তোমরা। দেখো বাইক যখন তোমরা আস্তে চালাও, বাইক যখন তোমরা, অথবা সাইকেল চালালেও বোঝা যায়, বাইক যখন তোমরা আস্তে চালাও দেখবা কি বিপরীত দিকে বাতাসটা কম ফোর্স দিচ্ছে। তুমি যত জোরে যাবা বাইকে করে, তোমাকে বিপরীত দিকে বাতাসটা তত বেশি বাধা দিবে না, তত বেশি তোমার গায়ে এসে বাতাসটা লাগবে না। এটা তো তোমার বাসে উঠলেও বোঝা যায়। তুমি চিন্তা করো, বাসে যখন উঠো, বাস যত বেশি জোরে যায় বাতাসটা কি তত বেশি তোমাকে এসে ধাক্কা দেয় না? তাহলে খেয়াল করো, তুমি যাচ্ছ হচ্ছে সামনের দিকে বাইকে করে, আর বাতাসটা তোমাকে কোন দিকে করতেছে? পুশ করতেছে অপোজিট দিকে। তাহলে বাতাসটা তোমার গতির বিপরীতে কাজ করতেছে না? বুঝতেছো? তাহলে এখান থেকে আমরা এটা বলতে পারি না যে তোমার ভ্যালোসিটি যত বাড়বে বিপরীত দিকে যে ফোর্সটা আছে, মানে সান্দ্র বলটা আছে, ওইটা তত বাড়তেছে। বলা যায় এটা? বুঝতে পারছো? তো খেয়াল করো, তাহলে আমরা 3টা কনক্লুশনে আসছি। ফার্স্ট কনক্লুশন কি ছিল? যে তুমি সলিড সারফেস থেকে যত উপরের দিকে যাবা সান্দ্র বলটা তত কমবে। সলিড সারফেসের এরিয়াটা যত বেশি হবে সান্দ্র বল কি হবে? তত বাড়বে। আর তোমার সলিডের অথবা এই যে লিকুইডের যে ভ্যালোসিটি আছে, ভ্যালোসিটি যত বাড়বে সান্দ্র বলও কি তত বাড়বে। তাহলে চলো প্রথমটা থেকে আমরা এটা বলতে পারি না। এখন দেখো এটা কি হচ্ছে, আমি তো একটা পরমাণু দিয়ে বুঝাচ্ছি, কিন্তু এটা প্রকৃতপক্ষ হয় কি, এটা তো সলিড হয়, তাই না? তা আমরা লিকুইডের যে সারফেস গুলো আছে, লিকুইডের সারফেসকে বিভিন্ন লেয়ারে লেয়ারে ভাগ করি। এই যে এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, মানে বিভিন্ন লেয়ারে। এটা ধরো এটা হচ্ছে একটা লিকুইড লেয়ার, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার। বুঝছো? লেয়ার বলতে এই যে অণুগুলাকে আমি বুঝাচ্ছি আর কি, লেয়ার আকারে বুঝাচ্ছি। তাহলে তুমি এই সলিড সারফেস থেকে যত উপরের দিকে যাবা তোমার এটা কি হচ্ছে? সান্দ্র বলটা তত কমতেছে। এই সলিড সারফেস থেকে উপরের যে ডিস্টেন্সটা, এটাকে আমরা ডি ওয়াই দিয়ে প্রকাশ করি। আচ্ছা, ডি ওয়াই এখানে আমরা কেন দিলাম? কারণ খেয়াল করো, ডিটা আমরা কখন ইউজ করি? খুব ক্ষুদ্র ডিস্টেন্সের ক্ষেত্রে না। দেখো এই ডিস্টেন্সগুলো কি হবে? খুবই ছোট ছোট ডিস্টেন্স হবে না? এই জন্য আমরা এখানে ডি ওয়াই ইউজ করি। এরপরে আসো, তোমার আমরা কি বলতে পারি এখানে? সান্দ্রবল যেটা আছে, সান্দ্রবলটাকে আমরা এফ দিয়ে প্রকাশ করি। সান্দ্রবল এফ। তাহলে আমরা এখান থেকে বলতে পারি না যে এফ ব্যস্তানুপাতিক 1/dy, সরি এফ ব্যস্তানুপাতিক ডি ওয়াই আর কি। আমরা কি বলছিলাম? তুমি সলিড সারফেস থেকে যত উপরের দিকে যাবা সান্দ্র বল তত কমবে, তার মানে ডিওয়াই যত বাড়বে সান্দ্র বল তত কমবে। সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। এরপরে আসো, তোমার এই ভ্যালোসিটি যত বাড়ে, এই যে পানির তরলের যে ভ্যালোসিটি, ভ্যালোসিটি যত বাড়ে তোমার সান্দ্র বলটাও কি তত বাড়ে। তাহলে আমরা এফ সমানুপাতিক ডিভি এটা বলতে পারি। আরেকটা কি ছিল? এরিয়া যত বাড়ে সান্দ্র বলও কি তত বাড়ে। এফ সমানুপাতিক এ। আচ্ছা, এগুলা লিখা নিয়ে তোমরা প্যারা খাও না, এগুলা সুন্দর মতো শিটে লিখা আছে, তাও তোমরা লিখো, মানে একেবারে সাজায় টাজায় লিখতে হবে এমন না ব্যাপারটা, শিটে সাজানো লিখা আছে। এবার আসো, আমরা এই দুইটা থেকে কি বলতে পারি বলো তো? এফ সমানুপাতিক ডিভি বাই ডি ওয়াই বলা যায়? আলি দেখো তো ভিডিওটা চলে কিনা। বলে এফ সমানুপাতিক ডিভি বাই ডি ওয়াই বলা যায় এখান থেকে। বুঝতে পারছো? আচ্ছা, এইটার একটা নাম আছে, এটার নামটা হচ্ছে বেগ অবক্রম। বেগ অবক্রম বা নতিবেগ। বেগ অবক্রম
অথবা নতিবেগ নাম বলে। এটা আমরা একটু পরে পড়তেছি এটা নিয়ে। আচ্ছা এবার আসো আমরা কি পাইছি তাহলে, একটা এফ সমানুপাতিক ডিভি বাই ডি ওয়াই। এখন আমাকে বলো এই দুইটা থেকে আমরা কি লিখতে পারি? এফ সমানুপাতিক এ ডিভি বাই ডি ওয়াই বলা যায় এটা? দেখো তো, এফ সমানুপাতিক এ ডিভি বাই ডি ওয়াই। এখন বলো সমানুপাতিক উঠাইতে হলে আমরা একটা ধ্রুবক আনতে হবে। ধ্রুবকটা কি হয়? এফ সমান ইটা এ ডিভি বাই ডি ওয়াই। এই ইটাটার নাম আছে, ইটাকে বলা হচ্ছে সান্দ্রতাঙ্ক। কারো কি এগুলাই প্রবলেম আছে? সান্দ্রতাঙ্ক কারো প্রবলেম থাকে বাবা? আলি কি বুঝছো? আচ্ছা তাহলে আমি এগুলো মুছলাম, কারো প্রবলেম থাকলে বলতে পারো, আমি আবার বুঝিয়ে দিতেছি। এবার আমরা দুইটা জিনিস একটু পড়বো, যে আমরা এখানে কি বলছিলাম, একটাকে বলতেছিলাম বেগ অবক্রম বা নতিবেগ নিয়ে একটু পড়বো, আর একটা হচ্ছে সান্দ্রতাঙ্ক কি, এটা নিয়ে একটু পড়বো। চলো। কোথায়? আপেক্ষিক গতি হচ্ছে যে ডিভিটা যেটা ছিল সেটাকে আপেক্ষিক গতি বলতেছে। এটা কি কারো সমস্যা আছে? তো চলো আমরা এফ সমান কি, এই সূত্রটা মনে রাখতে হবে, এফ সমান ইটা এ ডিভি বাই ডি ওয়াই। এবার চলো আমরা ডিভি বাই ডি ওয়াই এটা একটু বোঝার ট্রাই করি। এটা বলতে কি বোঝাচ্ছে? এটাকে আমরা কি বলছি বলো তো? নতিবেগ। এখন আসো, নতিবেগটা কি? তুমি যদি এই ডি ওয়াই কে, এই যে ডিভি বাই ডি ওয়াই সমান নতিবেগ না, দেখো আমরা যে সংজ্ঞাগুলো সূত্র থেকে আনবো ওগুলো মুখস্থ করার দরকার নেই। আমরা এই যে নতিবেগের সংজ্ঞাটা সূত্র থেকে আনার ট্রাই করি। চলো, তুমি যদি ডি ওয়াই কে 1 করে দাও, দেখো ধরো ডি ওয়াই হচ্ছে 1, তাহলে ডিভি আর নতিবেগ একই কথা না? বুঝতেছো? তাহলে আমরা বলতে পারি না যে একক দূরত্বের জন্য বেগ যতটুকু বৃদ্ধি পায় তাই হচ্ছে তোমার নতিবেগ। বুঝতে পারছো? দেখো একক দূরত্বের জন্য বেগ যতটুকু বৃদ্ধি পায় তাই কি নতিবেগ। সংজ্ঞাটা এখানে আরেকটু সাজানো আছে মেবি। আচ্ছা, ও ঠিক আছে, একক দূরত্বে বেগের যে পরিবর্তন হয় আর কি, সেটাই কি বলতো? নতিবেগ। হ্যাঁ, বেগের পরিবর্তন বলা বেটার না? আচ্ছা আলী বলো এটার সংজ্ঞাটা বলো। এই যে আমি কি বললাম দেখি তুমি বলো তো, দেখি তুমি বলো, ওটা শোনো, শুনে বলিও। হ্যাঁ বলো, এবার বলো। নতিবেগ, বুঝতে পারছো? এবার চলো আমরা এই সান্দ্রতাঙ্ক, এই সান্দ্রতাঙ্কের সংজ্ঞা সবাইকে জিজ্ঞেস করব, সবাই একটু মনোযোগ দিও। আচ্ছা বলো তো নতিবেগের এককটা কি হবে? দেখো এটার একক কি, ডিভি এর একক কি বলো তো? মিটার পার সেকেন্ড। আর ডিওয়াই এর একক কি? মিটার। মিটার মিটার কাটাকাটি যাবে, পার সেকেন্ড। তাহলে নতিবেগের একক কি? পার সেকেন্ড। এবার আসো আমরা পড়বো হচ্ছে তোমার সান্দ্রতাঙ্ক। তাহলে আমরা এফ এর সূত্রটা কি পেয়েছিলাম? ইটা এ ডিভি বাই ডিওয়াই। দেখো আমার বারবার লেখার উদ্দেশ্য হচ্ছে তোমরাও বারবার লিখো, তোমাদের মুখস্থ হয়ে যাক এখানেই। তাহলে ইটা সমান আমরা কি লিখতে পারি? এফ বাই এ ডিভি বাই ডিওয়াই। দেখো এখন তুমি যখন ইটা এর সংজ্ঞাটা পরীক্ষায় লিখবা তোমার কিন্তু মুখস্থ করার দরকার নাই, কারণ এই সংজ্ঞাটা সূত্র থেকেই আসছে না, তুমি সূত্রটা তো তোমার মুখস্থই থাকবে। তো এইভাবে সাজায় নিয়ে একটু লেখার ট্রাই করবা। এবার একটু দেখো আমি সংজ্ঞাটা কিভাবে বলতেছি। তুমি এ কে যদি 1 করে দাও আর ডিভি বাই ডি ওয়াই এটাকেও যদি 1 করে দাও, তাহলে ইটা আর এফ একই কথা না? দেখো এ আর ডিভি বাই ডি ওয়াই এই দুইটাই যদি 1 1 হয়ে যায় তাহলে ইটা আর এফ এক কথা না? তাহলে তুমি যে এটা 1 করছো এটা তোমাকে একটু বলা লাগবে। দেখো আমরা এইভাবে বলি যে একক ক্ষেত্রফলে একক বেগ অবক্রম বজায় রাখলে যে পরিমাণ তোমার সান্দ্র বল অনুভূত হয় তাই হচ্ছে তোমার সান্দ্রতাঙ্ক বলা যায়। দেখো আমি আবার বলি, এটাকে তুমি 1 করছো, এই যে 1 করছো এটা তোমাকে বলা লাগবে, এটাকে 1 করছো এটাও তোমাকে বলা লাগবে। কিভাবে বলবা? একক ক্ষেত্রফলে একক বেগ অবক্রম বজায় রাখলে যে পরিমাণ সান্দ্র বল অনুভূত হয় তাই কি বলতো? সান্দ্রতাঙ্ক। বলো তো তুমি, হ্যাঁ বলো।
আচ্ছা, একক ক্ষেত্রফলে একক বেগ অবক্রম বজায় রাখতে যে পরিমাণ সান্দ্রবল অনুভূত হয় তাই কি সান্দ্রতাঙ্ক। বুঝতে পারছো? তাসিন বলো। সান্দ্রতাঙ্ক এভাবে বলবা, একক বেগ অবক্রম বজায় রাখতে। বুঝতে পারছো? তোমার নাম কি বলো তো সংজ্ঞাটা? অবক্রম। তুমি বলো তো দেখি, বলো সংজ্ঞা বলো। যে পরিমাণ এটা কি ছিল, সান্দ্রবল ছিল না? যে পরিমাণ সান্দ্রবল অনুভূত হয় তাই কি বলতো সান্দ্রতাঙ্ক। তা আশা করি সবাই পারবা। এবার চলো আমরা একটা ম্যাথ করব। সবাই একটু 40 নাম্বার পেজে যাও শীটের। চল্লিশ নাম্বার পেজে যে ম্যাথটা একটু পড়ো। অবক্রম সংজ্ঞা একই কথা। এখন তোমার পরীক্ষায় তুমি নতিবেগ পড়ে গেছো, পরীক্ষায় বেগ অবক্রম দুইটাই মুখস্থ রাখবা। হ্যাঁ, এটা কিসের সাপেক্ষে ঢাল? ওয়াইয়ের, হ্যাঁ ওইটা দিয়ে দিলে তো ডিরেক্টই বলে দেওয়া থাকলে। কোশ্চেনটা পড়ছো 40 নাম্বারের পেজের? আমরা এখানে ঘ নাম্বারটা করব। তাসিন বুঝতেছো পড়া? দেখো কি বলছে, আমি একটু পড়ি। 1 মিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট, তার মানে এখানে এটা দেওয়া আছে না, এ কত 1 মিটার স্কয়ার। তারপরে পুরুত্বটা দেওয়া আছে 8 মিলিমিটার পুরুত্বের একটি স্টিল প্লেটে দৃঢ়ভাবে অবলম্বনে আটকে রেখে উপরের পৃষ্ঠ বল প্রয়োগ করে ব্যবর্তন তৈরি করা হলো। স্টিলের ব্যবর্তন গুণাঙ্ক দেওয়া আছে উদ্দীপকে উল্লিখিত। আচ্ছা, এই যে কাহিনী এগুলো হচ্ছে গ এর জন্য। আমরা এই গত যে আগের পার্টে পড়ে ফেলছি, এটা আপাতত করতেছি না, আমরা করবো হচ্ছে ঘতে কি বলছে দেখো। প্লেটকে 8.5 নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার। ও আচ্ছা, একটা একক নিয়ে কথা বলতে ভুলে গেছি, একটু বলি। এটা সমান কি ছিল, এফ বাই এ ডিভি বাই ডিওয়াই ছিল না? আচ্ছা আমাকে বলো তো, এফ এর একক কি নিউটন, এ এর একক কি মিটার স্কয়ার, আর ডিভি এর একক কি ছিল মিটার পার সেকেন্ড, আর এটার একক হচ্ছে মিটার। এটা কাটাকাটি যাবে, তাহলে এটা কি হবে নিউটন বাই মিটার স্কয়ার পার সেকেন্ড। তাহলে নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার, এটা হচ্ছে এটা এর একক। এটা হচ্ছে কোন একক বলো তো, এসআই একক। বুঝতে পারছো? আচ্ছা এখানে আরেকটা একক আছে, সেটা হচ্ছে পয়েজ। 1 নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার ইকুয়াল 10 পয়েজ। এটা একটু মুখস্থ রাখবা। 1 নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার ইকুয়াল 10 পয়েজ। বুঝতে পারছো? আচ্ছা তোমার পরীক্ষাতে অলওয়েজ এসআই এককটা ইউজ করবে না। ধরো পরীক্ষায় কখনো তোমার পয়েজ দেওয়া আছে, পয়েজ থেকে এসআই এককে কিভাবে যাবা, 10 দিয়ে ভাগ করবা। বুঝতে পারছো? আচ্ছা এবার চলো আমরা এখানে ঘ নাম্বার কোশ্চেনটা পড়ি। আমাকে কি বলছে, প্লেটকে 8.5 নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার সান্দ্রতার সহগের তরলে, তার মানে তোমার ইটাটা দেওয়া আছে কত বলো তো, 8.5 নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার 2 মিলিমিটার পুরো স্তরে স্থাপন করে। দেখো আমি কি করলাম, ডিওয়াইটা কত নিছি বলো তো 2 মিলিমিটার, তার মানে কত 2 গুণ 10 ইনভার্স মাইনাস 3 মিটার স্তরে স্থাপন করে 500 মিটার পার সেকেন্ড গতিবেগ দেওয়া হলো আর কি। তার মানে ডিভি ইকুয়াল কত দেওয়া আছে 500 মিটার পার সেকেন্ড দেওয়া হলে সমান বল প্রয়োগ করতে হবে কিনা, সমান বল প্রয়োগ করতে হবে কিনা এটা বলতে বুঝাচ্ছে হচ্ছে গতেও একটা ম্যাথ করছো না,
ওইখানেও একটা মানে গত একটা ম্যাথ করবে আর কি, ওখানেও একটা ফোর্স আসবে, এখানেও একটা ফোর্স আসবে, দুইটা ফোর্স সমান হবে কিনা জিজ্ঞেস করছে। আমরা তো গ আপাতত করি নাই, তো আমরা এখানে জাস্ট ফোর্সটা বের করি। ফোর্স সমান কি হবে বলো তো, ইটা এ ডিভি বাই ডিওয়াই কিনা বলো, বুঝতেছো? তাহলে সবকিছু বসাও, বসায় ভ্যালুটা বের করো, বের করে বলো আমাকে। হ্যাঁ, এটা দেওয়া কোশ্চেনে আছে দেখো, 1 মিটার স্কোয়ার। ভাই তুমি তো আজকে একটা ওয়ার্ডও লিখো নাই, তুমি কই লিখছো? না, অনেক কম লিখছো, তোমার থেকে এরকম এক্সপেকটেশন করি নাই ভাই। লিখবা, লিখলে হয় কি তোমার একবার প্র্যাকটিস হচ্ছে না এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বলো তো, এটা সবার আসছে? কারো বুঝতে সমস্যা হলে আমাকে বলিও। এবার চলো আমরা অনুধাবনের জন্য দুইটা জিনিস একটু দেখব। হ্যাঁ, স্লো লাগতেছে, সুইচ 2x দেখে দেখে অভ্যস্ত, এই জন্য স্লো লাগতেছে। আচ্ছা দেখো, এখন আমরা দেখবো হচ্ছে সান্দ্র বলের উপর তাপমাত্রার প্রভাব। 2x এ পড়াইলে তোমাদের পুরো কলেজ সিলেবাস শেষ হয়ে যাবে হচ্ছে 1 বছরে। এখন এরপরের বছর কি করবা? বসে বসে টাইম ওয়েস্ট হবে না? প্র্যাকটিস করবা তোমরা, প্র্যাকটিস করার মানুষ তোমরা। তোমরা সিলেবাস শেষ করতে পারলে আর ওই বই ধরবা না, তারপরে পরীক্ষার আগের দিন নিয়ে বসবা, দেখবে সব ভুলে গেছো। হ্যাঁ, 26 ঘন্টার ওয়ানশট এসএসসি। আচ্ছা দেখো, সান্দ্র বলের উপর তাপমাত্রার প্রভাব, এইটা তোমার আচ্ছা বলো তো, সান্দ্র বলটা আমরা মেইনলি লিকুইডের ক্ষেত্রে দেখাইছি, সান্দ্র বলটা কিন্তু মেইনলি বায়বীয়র ক্ষেত্রেও হয়, তাই না? বায়বীয় আর লিকুইড দুইটার ক্ষেত্রেই সান্দ্র বল কাজ করে। চলো আমরা প্রথমে লিকুইডের ক্ষেত্রে সান্দ্র বলের উপর তাপমাত্রার প্রভাব দেখবো। আচ্ছা, এটা দেখার আগে আমরা একটা জিনিস, ছোট্ট একটা জিনিস দেখে নেই। তোমরা কেমিস্ট্রিতে দেখে আসার কথা, আশা করি দেখে আসছো, না দেখে আসলে এখানে দেখো, আন্তঃআণবিক বল। হ্যাঁ, আকর্ষণ বল আর কি। তোমার ভ্যান্ডার ওয়ালস বল কাইন্ড অফ আন্তঃআণবিক আকর্ষণ বল না? আন্তঃআণবিক আকর্ষণ বলটা কি, ধরো এই যে তোমার এখানে দুইটা অণু আছে, মানে একই পদার্থের কয়েকটা অণু আছে, এদের মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করে সেটাই হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বল, বুঝছো? মানে দুইটা অণুর মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করবে সেটাই কি আন্তঃআণবিক আকর্ষণ বল। আচ্ছা আমাকে একটা কোশ্চেনের উত্তর দাও তো, ধরো পানির অণু, অনেকগুলা পানির অণু আছে এখানে, আচ্ছা এটা আনসার দেওয়ার আগে বলো, ধরো শুভকে রাফি টেনে ধরে রাখছে, এখন শুভ বেশি জোরে দৌড়াইতে পারবে নাকি রাফি ছেড়ে দিলে বেশি জোরে দৌড়াইতে পারবে? রাফি ছেড়ে দিলে জোরে দৌড়াইতে পারবে, কমন সেন্স। তো এখানে পানির ক্ষেত্রেও কি হয়, দেখো পানির অণুগুলোর মধ্যে তো আন্তঃআণবিক আকর্ষণ বল কাজ করতেছে। এখন আন্তঃআণবিক আকর্ষণ বল মানে কি, ধরো আমরা একটা পানির অণুকে ফোকাস করি, ধরো এই পানির অণুটাকে কি করতেছে, চারপাশ থেকে এরা টেনে ধরে রাখছে। এখন এই টেনে ধরে রাখা মানে এই ফোর্সটা যদি কমে যায়, এই পানির অণুটা দ্রুত চলে যেতে পারবে না, বুঝতে পারছো? এর উপর যদি আন্তঃআণবিক আকর্ষণ বলটা কমে যায়, এ দ্রুত চলে যেতে পারবে। তো খেয়াল করো, তুমি লিকুইডের ক্ষেত্রে যদি তাপমাত্রা বৃদ্ধি করো, তাপমাত্রা বৃদ্ধি করলে হয়, তাপমাত্রা বৃদ্ধি করলে কি হয়, লিকুইডের আয়তনটা বৃদ্ধি পায়। আয়তন বৃদ্ধি পাইলে কি হয়, যে আয়তন বৃদ্ধি পাওয়া মানে কি, অণুগুলা পরস্পর থেকে দূরে সরে যাওয়া। তো দূরে সরে গেলে কি হয়, আন্তঃআণবিক আকর্ষণ বল কমে যায়, আন্তঃআণবিক আকর্ষণ বল এটা কি হয় বলতো, কমে যাবে। আন্তঃআণবিক আকর্ষণ বল যদি কমে যায়, অণুগুলা ফ্রিলি মুভ করতে পারবে, অণুগুলো ফ্রিলি মুভ করতে পারবে। আচ্ছা অণুগুলা যদি ফ্রিলি মুভ করতে পারে, তাহলে সান্দ্র বলটা আলটিমেটলি তোমার কমে যাবে না, সান্দ্র বল কমে যাবে। এটা কি বুঝছো?
তার মানে তাপমাত্রা তুমি বাড়াইলে সান্দ্র বলটা কি হবে? আচ্ছা, সান্দ্র বল কাইন্ড অফ ঘর্ষণ ছিল না? তো তুমি তাপমাত্রা বাড়াচ্ছ, এরা তাপমাত্রা যত বাড়াবে এরা তত ফ্রিলি মুভ করতেছে, তার মানে বিপরীত থেকে যে ঘর্ষণটা আছে ঘর্ষণটা তোমার কমে গেছে আর কি। কারো প্রবলেম থাকলে বলো। এবার দেখো, এবার গ্যাসের ক্ষেত্রে আসো। গ্যাসের ক্ষেত্রে ঘটে হচ্ছে অন্য কাহিনী। আচ্ছা, গ্যাসের ক্ষেত্রে তুমি যখন তাপমাত্রাটা বাড়াবা, টেম্পারেচার ইনক্রিজ করলাম, টেম্পারেচার ইনক্রিজ করলে কি হবে বলতো? এর গতিশক্তিটা বেড়ে যাবে না? তোমরা দশম চ্যাপ্টারে পড়ছো, তাপমাত্রা যত বাড়াবা গতিশক্তি বেড়ে যাবে। ইকে সমান কি ছিল? 3/2 nRT। তো তাপমাত্রা যদি বাড়াও তাহলে তোমার ইকেটাও কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। আচ্ছা, ইকেটা যদি বেড়ে যায় তাহলে বলো ভিটা বেড়ে যাবে না? ভেলোসিটি বেড়ে যাবে। হ্যাঁ, এবার আসো, তোমার গ্যাসের অণুগুলার ভ্যালোসিটি বেড়ে যায়। গ্যাসকে তো আমরা নর্মালি একটা বদ্ধ পাত্রে রাখি, তাই না? তো এই অণুগুলার যদি ভ্যালোসিটি বেড়ে যায় তাহলে এখানে দেখো অণুগুলা পরস্পরের সাথে সংঘর্ষের হারটা বেড়ে যাবে। বুঝতে পারছো এটা? আগে সংঘর্ষ যদি 100টা সংঘর্ষ হইতো, এখন একই টাইমের ভিতরে দেখা যাচ্ছে 500 1000টা সংঘর্ষ হবে। তো সংঘর্ষ যত বেশি হবে, তোমার ধরো তুমি জোরে দৌড়াচ্ছ, কারোর সাথে কলিড হইলো, তাহলে কি হবে? তুমি স্লো হয়ে যাবা না? বুঝতে পারছো? তাহলে দেখো সংঘর্ষ বেড়ে যাবে, তাহলে তোমার কি হবে বলতো? মুভমেন্ট কমে যাবে। আচ্ছা, মুভমেন্ট কমে যাবে এটা লিখার দরকার নাই, ডাইরেক্ট লিখো সান্দ্র বল বেড়ে যাবে। এটা কি বুঝছো সবাই? আমি বলি প্রথমে, হ্যাঁ, সংঘর্ষ হওয়া মানে কি? তুমি স্লো হয়ে গেছো। স্লো হওয়া মানে কি? তোমার বিপরীত দিকে ফোর্সটা তো বাড়ছে, তাই না? তো সান্দ্র বলটা কি ছিল? বিপরীত দিকের ফোর্সটাই তো সান্দ্র বল ছিল। বুঝতে পারছো? আলটিমেটলি তাপমাত্রা বাড়লে সান্দ্র বল বাড়বে। কার ক্ষেত্রে? গ্যাসের ক্ষেত্রে। আর লিকুইডের ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে সান্দ্র বল কমবে। এটা অনুধাবনের জন্য আসেই, এমসিকিউ তো আসতে পারে। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে চলো আমরা দেখবো হচ্ছে স্টোকসের সূত্র। দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট সূত্র। আমাদের এর পরের টপিকটা বোঝার জন্য এই টপিকটা ভালোভাবে বুঝতে হবে। কথা বলি না আলী, কথা বললে তো সমস্যা। দেখো, তো দেখো সান্দ্র বল আমরা যে সূত্রটা শিখছি ওই সূত্রটা কার জন্য ছিল বলতো? ইন জেনারেল সবার জন্য সূত্রটা শিখছি না? এখন আমরা একটা স্পেশাল কেসে সান্দ্র বলটা একটু শিখবো। স্টোকের সূত্র এটা হচ্ছে, গোলক আকৃতির বস্তুকে তরলে ডুবালে সান্দ্র বল। দেখো, এইটা বোঝাও ইম্পর্টেন্ট, কারণ এরপরে আমরা প্রান্তবেগ বুঝবো। প্রান্তবেগ বুঝতে হলে তোমার এই স্টোকসের লটা ভালো মতো বোঝা লাগবে। তো দেখো, ধরো আমি এই যে এটা একটা তোমার কুয়া আছে, হ্যাঁ, তো কুয়াতে তুমি কি করছো? একটা মার্বেল চুবাইছো আর কি, ঢুকাই দিছো। এটার মধ্যে পানিও আছে তোমার এখানে। পানি, আচ্ছা আমি বারবার পানি বলতেছি, এখানে কিন্তু যে কোনো লিকুইড থাকতে পারে। বুঝতে পারছো? তো এখানে কি হয় দেখো, আমরা আমাদের যে সান্দ্র বল এই সূত্রটা কি শিখছিলাম? ইটা এ ডিভি বাই ডিওয়াই। এখান থেকে আমরা পড়ছিলাম না এফ সমানুপাতিক এ, আবার এফ সমানুপাতিক ভি। এইটাও তো বলা যায়, এই দুইটা জিনিসই বলা যায় কিনা বলো? এই দুইটা জিনিসই বলা যায় না এই সূত্র থেকে? এখন আসো, এটা কি বলতো? এটা হচ্ছে গোলকের ক্ষেত্রে 4πr² না? বুঝতে পারছো? তোমার যদি তার মানে ক্ষেত্রফল যদি বাড়ে তাহলে তোমার সান্দ্র বলটা বাড়তেছে। আমরা এটাও বলতে পারি না যদি ব্যাসার্ধ বাড়ে তাহলেও সান্দ্র বল বাড়বে? বুঝছো এটা? আমি বলি ক্ষেত্রফল বাড়লে সান্দ্র বল বাড়ে, আবার রেডিয়াস বাড়লে ক্ষেত্রফল বাড়ে। তাহলে এখান থেকে বলতে পারি না এটা বাড়লে, ব্যাসার্ধ বাড়লে এটাও বাড়বে? বলা যায় এটা? তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? গোলকের ক্ষেত্রে এফ সমানুপাতিক এ, আবার এফ সমানুপাতিক ভি তো আমরা আগে থেকে, সরি, এফ সমানুপাতিক আর, আবার এফ সমানুপাতিক বি আমরা আগে থেকেই জানি। তাহলে এই দুইটাকে যদি আমরা কম্বাইন করি তাহলে কি লিখতে পারি বলতো? এফ সমানুপাতিক আর ভি। এটা কি বুঝছো সবাই? তাহলে এটা আমরা কি লিখতে পারি?
একটা ধ্রুবক আসবে, ধ্রুবকটা হচ্ছে 6 পাই ইটা। এটা হচ্ছে কি বলতো, কনস্ট্যান্ট। ইটা তো আমরা জানি সান্দ্রতাঙ্ক, 6 পাই ইটা আর ভি। কারো প্রবলেম থাকলে বলো। এই ভিটা কি ভ্যালোসিটি, এই যে 6 পাই ইটা, এটা কনস্ট্যান্ট আকারে আসছে না? সবাই কি বুঝছো এটা? দেখো তুমি এই সমানুপাতিক চিহ্নটা উঠাইতে হলে একটা ধ্রুবক আনা লাগতো না? ধ্রুবকটাই হচ্ছে কি 6 পাই ইটা। এখন এটা তোমার ক্যালকুলেশন করে আসছে, টেস্ট করে আসছে, তোমার এই ধ্রুবকগুলা কিভাবে আসে, এক্সপেরিমেন্টাল ভ্যালু হিসাবে আসে। আর এই সূত্রের প্রমাণ আছে, প্রমাণ তোমাদের লাগবে না, বইও মনে হয় নাই। বইয়ে আছে এই সূত্রের প্রমাণ? নাই মনে হয়, লাগবেও না। যে সূত্রের প্রমাণ লাগবে, সেকেন্ড ব্যাপারে কিছু সূত্রের প্রমাণ লাগে, ওগুলো আমরা দেখাবো। তাহলে খেয়াল করো, তুমি যদি একটা গোলককে পানির মধ্যে দাও, তাহলে কি পরিমাণ সান্দ্রবল উৎপন্ন হয় বলো তো? 6 পাই ইটা আর ভি। আচ্ছা আমি পানি বলতেছি, পানি বলতে পানি না, পানি বলতে যে কোনো তরলকে বোঝাচ্ছি। আচ্ছা এখন আসো, সান্দ্রবলটা কোন দিকে কাজ করে? গতির বিপরীতে। তাহলে এখানে খেয়াল করো, তুমি যদি একটা মার্বেলকে এখানে পানির মধ্যে দাও, তাহলে নিচের দিকে কোন ফোর্স কাজ করে? এমজি। উপরের দিকে তো একটা প্লবতা কাজ করে, তাই না? ভি রো জি। এই ভিটা কি বলতো? আয়তন ছিল না? এই ভিটা কি ছিল? আয়তন। আচ্ছা ভি সলিড, রো ওয়াটার ছিল। মনে আছে একটু আগে যে প্লবতা দেখছিলাম, ভি রো জি। তাহলে ভি রো জি কাজ করতেছে উপরের দিকে। দাও, সমস্যা নাই, ফ্লুইড দাও। তো খেয়াল করো, তোমার প্লবতা কাজ করতেছে উপরের দিকে। আমরা কিন্তু 9-10 পর্যন্ত, ইভেন আজকের আগ পর্যন্ত কি জানতাম? জাস্ট নিচের দিকে এমজি কাজ করে, উপরের দিকে প্লবতা কাজ করে। আজকে আমরা আরেকটা জিনিস জানলাম না, যে গতির বিপরীতে তোমার সান্দ্রবল কাজ করে। তাহলে সান্দ্রবলটা, বস্তুটা যদি নিচের দিকে যেতে চায়, তাহলে সান্দ্রবলটা কোন দিকে কাজ করবে? উপরের দিকে। তাহলে এটা কত? 6 পাই ইটা আর ভি। সবাই কি বুঝছো এটা? বুঝছো তুমি? নিচের দিকে কাজ করতেছে এমজি, উপরের দিকে 6 পাই ইটা আরভি, আর ভি রো জি, প্লবতা আর সান্দ্রবল দুইটা কাজ করতেছে। এবার চলো এই কনসেপ্টটা নিয়ে আমরা এবার প্রান্তবেগ বুঝবো, খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। বুঝবো এটা? আচ্ছা এটা পড়ার আগে আমাকে একটা কোশ্চেনের আনসার দাও। ধরো একটা ছোট নাটকে তুমি 10 তলা বিল্ডিং এর উপর থেকে কারো মাথার উপরে ফেললা, তখন সে কি ব্যথা পাবে? নাটকে ফেললে তো ব্যথা পাবে, তাই না? এবার তোমরা একটা জিনিস চিন্তা করো, বৃষ্টি কত উপর থেকে পড়ে, বৃষ্টি কিন্তু হিউজ উপর থেকে পড়ে না? এই বৃষ্টিতে তো আমরা ভিজি, আমরা কি কখনো ব্যথা পাই? বৃষ্টিরও কিন্তু, বৃষ্টির ফোঁটার তো একটা ভর আছে, তাই না? এবং এত উপর থেকে যখন পড়ে, তার ভ্যালোসিটি শুরুতে কত থাকে? ভ্যালোসিটি শুরুতে কত থাকে? 0 থাকে। সে যত নিচে নামতেছে, ত্বরণটা তত বাড়ে না? ভ্যালোসিটি প্রতি সেকেন্ডে কত করে বাড়ে বলো তো? 9.8 মিটার পার সেকেন্ড। যখন কোনো কিছু উপর থেকে পড়তেছে, তখন তার ত্বরণটা কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এর মানে কি? ভ্যালোসিটি প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পাচ্ছে। ধরো প্রথম সেকেন্ডে ভ্যালোসিটি 0, দ্বিতীয় সেকেন্ডে কত হবে? 9.8, তৃতীয় সেকেন্ডে 19.6, চতুর্থ সেকেন্ডে 29 পয়েন্ট সামথিং। আচ্ছা এইভাবে বুঝতেছো? তার মানে বেগটা প্রতি সেকেন্ডে বৃদ্ধি পাচ্ছে। এবার তুমি চিন্তা করো, বৃষ্টির ফোঁটার ক্ষেত্রে অনেক উপর থেকে পড়তেছে, বেগটা যদি প্রতি সেকেন্ডে বৃদ্ধি পেতে 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 ভূমিতে আসতো, তাহলে এর বেগটা হিউজ পরিমাণ ভ্যালোসিটি হয়ে যেত। তো এই হিউজ পরিমাণ, তোমার যদি ছোট্ট জিনিসও হয়, এত ভ্যালোসিটিতে যদি তোমাকে আঘাত করতো, তোমাকে কাইন্ড অফ বুলেটের মতো আঘাত করতো, তাই না? তুমি চিন্তা করো, কেটা তখন কত হইতো? হাফ এম ভি স্কোয়ার। এম তো ছোট, এটা তো প্যারা নাই, কিন্তু ভি তো অনেক বেড়ে গেছে, তাই না? তো তো বৃষ্টির পানি দেখে তুমি বুঝতে পারতা, এটা তোমার শরীর ব্যথা তো পাইতে অ্যাটলিস্ট, কিন্তু প্রকৃতপক্ষে কি কোনো ব্যথা পাও? তার মানে এখানে এই যে আমরা কনসেপ্টটা শিখছি, এই কনসেপ্টটা ইউজই হচ্ছে না, অন্য কনসেপ্ট কাজ করতেছে। এইটা আমরা এখন দেখবো, বুঝছো? বাতাসের বাধার কারণে হয় না? হ্যাঁ, এই যে তুমি তো আগেই ধরে ফেলছো। চলো এবার চলো সেরা ভাই, প্রান্তবেগ পড়বো।
তো প্রান্তবেগ বোঝার জন্য আমরা শুরুতেই একটা সিনারিও চিন্তা করি। দেখো, এখানে ধরো একটা মার্বেল আছে পানির মধ্যে আর কি, একটা মার্বেল আছে। এখন চিন্তা করো, পানির মধ্যে যদি মার্বেলটা থাকে, নিচের দিকে কি পরিমাণ ফোর্স অনুভব করতেছে, mg। আর উপরের দিকে তোমার একটা হচ্ছে প্লবতা কাজ করতেছে, প্লবতাটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করতেছি, আর একটা সান্দ্রবল কাজ করতেছে, সেটাকে কি দিয়ে প্রকাশ করতেছি বলতো, এফ দিয়ে। এখন তোমরা রিয়েল লাইফ সিনারিও থেকে বলো তো, একটা মার্বেলকে তুমি যখন পানিতে ছেড়ে দাও, মার্বেলটা কি ভেসে থাকে না ডুবে যায়? ডুবে যায়। তার মানে তোমার কি হচ্ছে, নিচের দিকে যে ফোর্সটা কাজ করতেছে এটা অবশ্যই বেশি হবে উপরের ফোর্সের তুলনায়। তার মানে তোমার লব্ধি যে বলটা আছে, লব্ধি বলটাকে তুমি ধরো হচ্ছে এম এটা কোন দিকে কাজ করতেছে, নিচের দিকে। অথবা এফ নেট দাও, এটাকে এফ নেটটা কোন দিকে কাজ করতেছে বলো তো, নিচের দিকে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি না যে এফ নেট ইকুয়াল, দেখো নিচের দিকে যেহেতু কাজ করতেছে তার মানে নিচের ফোর্সটা বড়, উপরের ফোর্সটা কি হবে, ছোট। তাহলে এফ নেট ইকুয়াল mg মাইনাস ইউ প্লাস এফ, এটা বলা যায়? এটা বলা যায় কিনা বলো, বুঝছো তুমি? আচ্ছা দেখো, তুমি আচ্ছা রিয়েল লাইফে বলো, বুঝছো? আর কারো কি বুঝতে সমস্যা আছে? এটা ইউটা হচ্ছে প্লবতাকে ইউ লিখছি, আর ফোর্সটা এই এফটা হচ্ছে তোমার সান্দ্রবল। আচ্ছা এবার আসো, দেখো প্রথম সিনারিও থেকে আমরা কি লিখতে পারি, mg ইজ গ্রেটার দ্যান ইউ প্লাস এফ। এই জন্যই তো তোমার বস্তুটা নিচে পড়তেছে, তাই না? mgটা ইউ প্লাস এফ থেকে বেশি দেখেই তো বস্তুটা নিচে পড়তেছিল। এখন আসো, এফ এর সূত্রটা কি ছিল, এফ সমান 6 পাই ইটা আর ভি। ইউ এর সূত্রটা কি ছিল, ভি সলিড রো এফ জি, আর এটা তো এমজি। এখন আমাকে বলো, এমজি যেটা আছে, এমজি এটা কি কনস্ট্যান্ট না? এই যে এটা কি কনস্ট্যান্ট কিনা বলো, এমজিটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট। আচ্ছা ভি রো জি যেটা আছে এটাও তো কনস্ট্যান্ট। এই যে এমজিটা কনস্ট্যান্ট, ভি রো জিটাও কি কনস্ট্যান্ট। কিন্তু তুমি যখন মার্বেলকে শুরুতে ছাড়তেছো তার ভ্যালোসিটি কত আছে, 0। মার্বেলটা যত নিচের দিকে যাচ্ছে ভ্যালোসিটি কি তত বাড়তেছে কিনা বলো। তাহলে চিন্তা করো, শুরুতে এইটা কত থাকবে, ভি যদি 0 হয় শুরুতে সান্দ্রবল 0 থাকবে। ভ্যালোসিটি যত বাড়তেছে সান্দ্রবল কি হবে, তত বাড়বে কিনা বলো। বুঝতেছো এটা? আমি আরেকবার একটু বলি, তুমি মার্বেলকে ছেড়ে দিছো, শুরুতে তোমার এমজিটা কনস্ট্যান্ট, প্লবতা হচ্ছে কনস্ট্যান্ট থাকবে সম্পূর্ণ পথ জুড়ে। কিন্তু তোমার সান্দ্রবল যেটা আছে, সান্দ্রবলটা কি হবে, শুরুতে 0 থাকবে, ভ্যালোসিটি বাড়ার সাথে 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 সান্দ্রবলটা কি হবে, বাড়বে। এটুকু তো বুঝছো? তাহলে এখানে চিন্তা করো, আমি একটা সিনারিও চিন্তা করি। ধরো শুরুতে হচ্ছে এমজিটা হচ্ছে 100, আর তোমার প্লবতা হচ্ছে ধরো 60, এবং সান্দ্রবল যেটা আছে সেটা হচ্ছে শুরুতে কত থাকবে, 0 থাকবে। এখন চিন্তা করো, এটা তো কনস্ট্যান্ট এবং এটা গ্রেটার দ্যান 100 ইজ গ্রেটার দ্যান এই দুটার যোগফল, তাই না? এবার আসো, তোমার যে প্লবতা আছে, প্লবতা কনস্ট্যান্ট কিন্তু সান্দ্রবল তো বাড়তেছে, বেড়ে ধরো আমি ধরলাম হচ্ছে 10 হয়েছে। এবার খেয়াল করো, ধরো আবার এমজিটা 100, মানে আবার কিছুক্ষণ পরে আর কি, প্লবতা 60, সান্দ্রবল হচ্ছে এবার ধরো 20 হয়েছে। আবার এইটা 160 প্লাস এটা কত হয়ে যাবে বলো তো, 30। ধরো কথার কথা ধরলাম আর কি, 60 প্লাস এটা হয়ে যাবে কত, 40। এটা কি বুঝছো এইগুলা যে আমি লিখছি? দেখো তোমার এমজি আর ইউ এই দুইটা তো তোমার কনস্ট্যান্ট, কিন্তু সান্দ্রবলটা কি কনস্ট্যান্ট না। সান্দ্রবলটা কি হচ্ছে, সময়ের সাথে সাথে বাড়তেছে, অ্যাজ আমার ভিটা বাড়তেছে। তো আমি ধরলাম শুরুতে সান্দ্রবল 0, কিছুক্ষণ 1 সেকেন্ড পরে সান্দ্রবল 10, 2 সেকেন্ড পর সান্দ্রবল 20, 3 সেকেন্ড পর 30, 4 সেকেন্ড পর 40। আচ্ছা এই কেসে হয়ে কি হচ্ছে, এই দুইটা সমান হয়ে যাচ্ছে না? বুঝতে পারছো? এই যে এই কেসে যে এই দুইটা সমান হয়ে যাচ্ছে। আচ্ছা এই দুইটা সমান হয়ে যাওয়া মানে কি, এমজি আর এই দুইটা সমান, তার ক্ষেত্রে এক্ষেত্রে এফ নেটটা ইকুয়াল কত হয়ে গেছে, 0 হয়ে গেছে কিনা বলো। বুঝতেছো? এটা কখন, ওয়েন 100 ইকুয়াল 60 প্লাস
40। এখন আসো কাহিনী, এফ নেট কি ছিল, এম এ ছিল, তাহলে এটা কত হয়ে গেছে, 0 হয়ে গেছে কিনা বলো, বুঝতে পারছো? আচ্ছা, এটা যখন তোমার 0 হয়ে গেছে, তাহলে এ মানে কি, বেগ বৃদ্ধির হার, তার মানে বেগটা বৃদ্ধি হওয়া বন্ধ হয়ে গেছে, মানে বেগটা আগে যা ছিল এখন কনস্ট্যান্ট হয়ে যাবে না। এটা কি বুঝছো? আমি আবার একটু গ্রাফিক্যালি চিত্রের মাধ্যমে দেখা ট্রাই করি। দেখো, প্রথমে এখানে চিন্তা করো, ধরো এখানে এই কেস, এই যে এই কেস, এখানে আসছে এই কেস, এখানে আসছে এই যে এইটা, এইখানে যখন আসছে তখন এই কেস, এখানে যখন আসছে চিন্তা করো, উপরের দিকে তোমার ইউ প্লাস এফ আর নিচের দিকে এম জি, এই পজিশনে এসে কি হচ্ছে, দুইটা সমান হয়ে যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে কিনা বলো। আচ্ছা, দুইটা যখন সমান হয়ে গেছে, দুইটা যখন সমান হয়ে গেছে, তখন তোমার নেট ফোর্স যেটা আছে, নেট ফোর্সটাও 0 হয়ে গেছে, তখন এখানে এসে ত্বরণটা কত হচ্ছে বলো তো, 0 হচ্ছে কিনা বলো। তো ত্বরণটা যদি 0 হয়, তার মানে বেগটা বৃদ্ধির হারটা 0 হয়ে গেছে। ত্বরণ মানে কি, বেগ বৃদ্ধির হার। আচ্ছা, ত্বরণটা যদি 0 হয়ে যায়, বেগ বৃদ্ধির হারও 0 হয়ে গেছে, বেগটা এখন বৃদ্ধি পাচ্ছে না, কিন্তু বেগ তো এখানে এসে তার একটা ভ্যালোসিটি থাকবে না, বুঝতেছো? এই ভ্যালোসিটিতে সে এবার নিচের দিকে পড়া শুরু করবে, এখন তার আর কোনো বেগ বৃদ্ধি হবে না, কিন্তু তার আগে যে এখানে যে ভ্যালোসিটি ছিল, এই সমবেগে সে নিচের দিকে নামতে থাকবে। বুঝতে পারছো এটা? কারো কি সমস্যা আছে এইটাই? তুমি বুঝছো? বুঝছো? তা হ্যাঁ, এটা কি হবে, ত্বরণ যখন এই পয়েন্ট আছে 0 হয়ে গেছে, সে সমবেগে নিচের দিকে নামতে থাকবে। হ্যাঁ, তো খেয়াল করো, এই যে যেই ভ্যালোসিটিতে এসে তার বেগটা সমবেগ হয়ে যায়, ওই ভ্যালোসিটিটাকেই বলি হচ্ছে আমরা প্রান্তবেগ। বুঝতে পারছো এটা? তুমি বুঝছো? সমস্যা আছে? দেখো, আচ্ছা, কারো সমস্যা থাকলে আমাকে বলো। এখন আমরা প্রান্তবেগটা বের করব। কেন তা পারবে না? তোমার উপরে এই পজিশন, ধরো এইখানেই যদি কারো নিচের দিকের ফোর্স আর উপরের দিকের ফোর্সটা 0 হয়ে যায়, সমান হয়ে যায়, ধরো এখানেই তো তার একটা ইউ কাজ করতেছিল, এফ কাজ করতেছিল, এইখানেই তার একটা এমজি কাজ করতেছিল। হ্যাঁ, পানির অভ্যন্তর তোমার সিস্টেম করে, তোমার উপরের দিকে ফোর্স যদি তুমি ই করতে, সাবমেরিন গুলা তো পানির অভ্যন্তরে একটা নির্দিষ্ট হাইটে সে মুভ করে না, তো থাকতে পারে তোমার ওইখান থেকে ফোর্স, যে নিচের দিকে যে ফোর্সটা কাজ করে, উপরের দিকে তার বিপরীত ফোর্স দেওয়া লাগে। ধরো নিচে দিয়ে তুমি আরেকটা, তোমার মেনলি কাজ করে উপরের দিকে ইউ প্লাস এফ, তো তাই না, নিচের দিকে তো এমজি, তো তুমি যদি একটা নিচে দিয়ে আরেকটা লাগায় দাও, ইঞ্জিন লাগায় দাও, ইঞ্জিনের ফ্যান ঘুরবে, উপরের দিকে আরেকটা ফোর্স তৈরি করবে, ফোর্স তৈরি করে এটা সমান করে দিলেই তো কাহিনী শেষ। আচ্ছা, প্রান্তবেগ কি, তোমার একটা মুক্তভাবে পড়ন্ত বস্তু, তোমার প্রবাহীর মধ্যে মুক্তভাবে পড়ন্ত বস্তুর যেই পজিশনে, যে মানে যেই ভ্যালোসিটিতে যে ভ্যালোসিটিটা সমবেগ হয়ে যায়, তাকেই আমরা বলবো কি বলতো, প্রান্তবেগ। প্রান্তবেগের সংজ্ঞা এখানে লেখা নাই, তোমরা বই থেকে লিখে নিও, এটা আরো বইতে আরো ভালো সংজ্ঞা লিখে থাকবে আশা করি। আচ্ছা, চলো এবার আমরা প্রান্তবেগটা বের করব। কয়টা বাজে একটু দেখো তো। আচ্ছা, আচ্ছা, প্রান্তবেগ ধরো এখানে এসে প্রান্তবেগ হচ্ছে, প্রান্তবেগ যখন হবে, উপরের দিকে কি কাজ করতেছে, ইউ প্লাস এফ, আর নিচের দিকে হচ্ছে এমজি কাজ করতেছে, তাহলে প্রান্তবেগ কন্ডিশনে উপরের আর নিচের ফোর্স সমান, তাই না? তাহলে আমরা এমজি সমান কি লিখতে পারি বলতো, ইউ প্লাস এফ। এটা কোন কন্ডিশনে, প্রান্তবেগ কন্ডিশনে। আচ্ছা, এম সমান কি লিখা, আচ্ছা এমটা কি বলতো, কার ভর ছিল এটা, বস্তুর ভর, বস্তুর ভর না গোলকের ভরটা। আচ্ছা, তাহলে আমরা এমটাকে কি লিখতে পারি, রো ভি। আচ্ছা, তাহলে এই রোটা কার রো হবে, বস্তুর রো হবে, যেহেতু এমটা বস্তুর ভর, তাহলে রো সলিড, আর এই ভিটা তো বস্তুরই আয়তন, ইন্টু জি, আর ইউটা তোমার প্লবতা কি ছিল বলতো, রো ভি, এটাও সলিড এটাও সলিড, রো কি হবে এফ ইন্টু ভি রো জি প্লাস 6 পাই ইটা আর ভি।
এফটা কি ছিল? ওই যে তোমার প্রান্তবেগ, সরি সরি, সান্দ্র বল ছিল না? কোনটা? এটা? হ্যাঁ, ইউ। ইউ কি ছিল? প্লবতা ছিল না? প্লবতা কি ছিল? ভি রো জি। তো ভি কার ভি ছিল? বস্তুর ভি ছিল। আর এক্ষেত্রে ফ্লুইডের ঘনত্ব ছিল। বুঝতে পারছো? এটা হচ্ছে ফ্লুইডের ঘনত্ব। আর তোমার এমজি, এটা যেহেতু বস্তুর ক্ষেত্রে, এই জন্য বস্তুর ঘনত্বটা আসছে। তো খেয়াল করো, এইটা কি বলতো? এইটা হচ্ছে প্রান্তবেগ, তাই না? তো আমরা এই প্রান্তবেগ বের করতে চাই। রো এস। আচ্ছা, ভিটা কি বস্তুর আয়তন না? বস্তুটা আমরা কি নিছি বলতো? গোলক নিছিলাম। তো গোলকের আয়তনের সূত্র কি? 4/3 পাই আর কিউব জি মাই ইকুয়াল ভি সলিড, এটা এখানে 4/3 পাই আর কিউব রো এফ জি প্লাস 6 পাই ইটা আর ভি। তাহলে এখানে খেয়াল করো, আমি 6 পাই ইটা আর ভি কে এক সাইডে নেই। তো এই দুইটাকে আমরা, এই যে এটাকে এ সাইডে নিয়ে আসছি, নিয়ে আসলে 4/3 পাই আর কিউব জি, এটা কমন যায়, রো এস মাইনাস রো এফ। তো এখন আসো যে এই যে এই পাই বাদ, এই আর এখান থেকে একটা আর বাদ যাবে, তাহলে এখানে কি থাকবে বলো তো? আবার এখানে 3 আর 4 কাটাকাটি, 6 আর 4 কাটাকাটি যাবে, 3 থাকবে, ইটা থাকবে, আর ভি থাকবে। এখানে 2/3 আর স্কোয়ার জি রো এস মাইনাস রো এফ। তাহলে ভি সমান কি থাকতেছে? 2 আর স্কোয়ার জি রো এস মাইনাস রো এফ ডিভাইডেড বাই 9 ইটা। এটা হচ্ছে গোলকের ক্ষেত্রে প্রান্তবেগ। হ্যাঁ, আসবে গোলকেরটাই, আর কোনোটা আসবে না। কনসেপ্টটা ক্লিয়ার রাখবা, যে অন্য কিছুর জন্য আসলেও তোমাকে এত ডিটেলসে আসবে না, মেইন কনসেপ্ট দিয়ে হয়তো আসতে পারে। খালি কি বুঝছো? চলো এবার আমরা আরেকটা জিনিস দেখি। গুছায় ফেলছো কেন ভাই? আসছো লেইটে, তার মধ্যে আবার আগে ভাগে যাওয়ার জন্য বসে আসছো। দেখো, সূত্রটা একটু সবাই দুইবার করে লিখো, মুখস্থ করো, দুইবার করে লিখো। লিখো, দুইবার লিখো। একবার তো লিখছো, আরো দুইবার লিখো। হ্যাঁ, এই পুরাটুকু, এই শুধু এতটুকু, এই সূত্রটা তোমাকে মুখস্থ রাখতে হবে। এইটা, এগুলা মুখস্থ ভুলে গেলেও সমস্যা নাই, এটা মুখস্থ রাখতে হবে। চলো এবার আমরা একটা ছোট্ট একটা কনসেপ্ট দেখবো, দেখে একটা ম্যাথ দেখে তো আজকে শেষ। ভি সমান আমরা কি শিখছি? 2 আর স্কোয়ার জি রো এস মাইনাস রো এফ বাই 9 ইটা। এখন আমাকে বলো, রো এসটা কি ছিল বলো তো? সলিডের ঘনত্ব। রো এফটা কি ছিল? ফ্লুইডের ডেনসিটি ছিল। এখন বলো, নর্মালি তো সলিডের যে ডেনসিটিটা হয়, এটা ফ্লুইড থেকে বেশি হয়। এখন সলিড বলতে এখানে আমরা একটা গোলক বোঝাচ্ছি, গোলকের ডেনসিটি ফ্লুইড থেকে কম হইতে পারে, এটা কোন ক্ষেত্রে? হ্যাঁ, ঠিক আছে, একটা রিয়েল লাইফ উদাহরণ দাও। হ্যাঁ, এই তো কাছাকাছি গেছো তো। তুমি চিন্তা করো, বাবলের ক্ষেত্রে চিন্তা করো, পানির নিচে যে বুদবুদটা তৈরি হয়, বুদবুদটা তো একটা গোলক। তো খেয়াল করো, বুদবুদের ক্ষেত্রে কি হয়? বুদবুদটা নিচ থেকে উপরে আসে। বুঝতে পারছো? বুদবুদটা কি হয়? নর্মালি কি হয়, মার্বেলের ক্ষেত্রে কি হচ্ছে বলো তো? মার্বেলটা উপর থেকে নিচে যাচ্ছে, এখানে এসে প্রান্তবেগটা হচ্ছে। আর বুদবুদের ক্ষেত্রে কি হয়, সে নিচ থেকে উপরে আসছে, এই কোনো পজিশনে যে তার ক্ষেত্রে প্রান্তবেগটা হয়। বুঝতে পারছো এটা? তো এটা একটু জাস্ট নর্মাল কনসেপ্ট মনে রাখবা। চলো এবার আমরা একটা ম্যাথ করব। এখানে 48 নাম্বার পেজে একটা ম্যাথ আছে, দেখো তো। তোমরা দেখি করো তো, গ নাম্বার কোশ্চেনটা করো।
গ গ করো। হ্যাঁ, সিকিউ করানো লাগবে আর একদিন। এটা আরো এর আগে 3টা ক্লাস ছিল না, হ্যাঁ। অনলাইন ক্লাস করে নিয়ে হ্যাঁ, অনলাইন ক্লাস নিয়ে ওগুলা আজকে তো বুঝতে সমস্যা হয় নাই, না তো আগের গুলার সাথে এটার কানেকশন নাই দেখে সমস্যা হয় না, কিন্তু আগের গুলা দেখতে হবে। করো ম্যাথটা, এই শুধুমাত্র হবে না হবে এটা দিয়ে ম্যাথ করতে হবে। করো এবার করো, বলে দিলাম। সমস্যা থাকলে বলো, ফাস্ট করো। এই নিজেরই তো ইন্ডিভিজুয়াল আছে। আচ্ছা, আজকে কোথায়? নোমান আর দীপ, ওরা দুইজন একসাথে মিস দেয়। তোমাকে আমি ওরা দুইজনের সম্পর্ক শুভ আর রাফির মতো। next I'm going to be that's my says everything হ্যাঁ, that's my says everything তাসিন কি পারছো? হ্যাঁ হ্যাঁ, এটা তো করতে বললাম। হ্যাঁ হ্যাঁ, একই। ওই যে অন্তবেগ মানেই প্রান্তবেগ। system zero minutes নিয়ে আসছে হয়ে গেছে লাইক শান্ততা বলো মিলছে আনসার? সবার কি মিলছে? মিললে ঘ নাম্বারটা বাছাই করবা। বাইরে বাসায় করব না না না, করো। সূত্রটা লিখো, সব ভ্যালু দেওয়া আছে, বসাবা জাস্ট এই। ওভারটা হলো ওএস আর লোকের শুরু হয় হ্যাঁ 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 হ্যাঁ, ধরতে পারো, তোমার ইচ্ছা। তোমার কি মিলছে? হ্যাঁ, ঠিক আছে। ঘ নাম্বারটা সবাই বাসায় যেয়ে করবে, আজকে ক্লাস এতটুকুই থাক।